প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। একাদশ বিজ্ঞান শাখায় যারা অধ্যয়ন করছো তাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আদর্শ ও বাস্তব গ্যাস, এদের মধ্যে পার্থক্য। বাস্তব গ্যাস সমূহের ক্ষেত্রে অ্যামাগার পরীক্ষা, এরপরে হলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক, এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের যে সব কারণে বিচ্যুতি ঘটে এগুলো নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা আদর্শ গ্যাস সমীকরণ এটা আমরা শিখে আসছি। আদর্শ গ্যাস কাকে বলে সংজ্ঞা দিয়েছি। এখানে আমরা আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এর মধ্যে আগে পার্থক্য দেখব। তোমাদেরকে বলেছিলাম যে আদর্শ গ্যাস বলতে বাস্তবে কোনো গ্যাসই আদর্শ নয়, কিন্তু উপযুক্ত শর্তে আমরা বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের আচরণের মধ্যে নিয়ে আসতে পারি। তো দেখো, আদর্শ গ্যাস কাকে বলে এটাই যদি আমরা বলি, তাহলে যেসব গ্যাস পিভি সমান NRT সূত্র মেনে চলবে সকল তাপমাত্রায়। অর্থাৎ আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কয়েকটা আমরা লিখব। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, আদর্শ গ্যাস হতে গেলে পিভি সমান NRT, এই সূত্র মেনে চলবে, তবে আদর্শ গ্যাস হবে, নচেত নয়। এরপরে আরেকটি দেখো, ডেল ই ডিভাইডেড বাই ডেল ভি স্থির তাপমাত্রায় 0। অর্থাৎ স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। আবার বলি, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডেল ই এটা আভ্যন্তরীণ শক্তি বলি আমরা। আভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি, এই আভ্যন্তরীণ শক্তি স্থির তাপমাত্রায় আয়তনের উপর নির্ভরশীল নয়। এরপরে আরো যদি আমরা বৈশিষ্ট্য বলি, যে আদর্শ গ্যাস এর মধ্যে, গ্যাস অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। আদর্শ গ্যাসের আয়তন গ্যাসাধার অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হবে। এগুলো তোমার হলো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে আবার বলি, আদর্শ গ্যাস হতে গেলে পিভি সমান NRT সমীকরণ মেনে চলবে। স্থির তাপমাত্রা আভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করবে না। তারপরে আদর্শ গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল থাকবে না। এরপরে তোমার হলো কি, আদর্শ গ্যাসের আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হবে। এরপরে দেখো, যদি আমরা বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য বলি, এবার যে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য পিভি সমান NRT সমীকরণ মেনে চলে না। এরপরে দেখো, ডেল ভি এটা T is not equal to 0। অর্থাৎ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভরশীল। এরপরে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণু বা পরমাণুগুলোর মধ্যে, গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ অবশ্যই আছে। আরো আমরা কি বলবো, যে 4 নম্বরে বলবো যে বাস্তব গ্যাসের যে আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় একেবারে নগণ্য নয়। অর্থাৎ বাস্তব গ্যাসের অবশ্যই কিছু আয়তন আছে, এগুলো আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে এই তোমার হলো কি
বাস্তব এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। অনেক সময় বাস্তব এবং আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য গুলো লিখো অথবা পার্থক্য লিখো, একই কথা। এখন দেখো বাস্তব গ্যাস সহ অ্যামাগার পরীক্ষা। দেখো বাস্তব গ্যাসে অ্যামাগার পরীক্ষা। তাহলে আমরা অ্যামাগার যখন পরীক্ষা করব, এই পাশে তোমরা চিত্র দেখতে পাচ্ছ যে এখানে চিত্র, যে বয়েলের সূত্রে আমরা এরকম করেছিলাম যে মূলত অ্যামাগার পরীক্ষা বিজ্ঞানী বয়েলের সূত্রের উপর প্রতিষ্ঠিত। বিজ্ঞানী অ্যামাগার বয়েলের সূত্রকে কেন্দ্র করে অ্যামাগার পরীক্ষাটি নির্ণয় করেছেন। বয়েলের সূত্র V প্রপোর্শনাল টু 1/p ছিল, 1/p, বা PV সমান এখানে কি একটি নিত্য সংখ্যা k, PV সমান k। যদি PV সমান k এই রূপরেখা, অর্থাৎ PV সমান k, এটা দ্বারা বোঝায় যে চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই তোমার কি ধ্রুবক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বিজ্ঞানী অ্যামাগার চাপ এবং আয়তন এর গুণফল অর্থাৎ PV এর বিপরীতে চাপ P কে x অক্ষ বরাবর আর আয়তন এবং চাপ এর গুণফল অর্থাৎ PV কে y অক্ষ বরাবর প্লট করেছেন বিজ্ঞানী অ্যামাগার। তাহলে চাপ P কে x অক্ষ বরাবর এবং PV কে y অক্ষ বরাবর স্থাপন করে ইনি ব্যাখ্যা করেছেন যে যদি আদর্শ গ্যাস হয় তাহলে চাপ নির্দিষ্ট তাপমাত্রায় চাপ যতই বাড়ায় না কেন, যতই বৃদ্ধি করি, চাপ এবং আয়তনের গুণফল সর্বদা P অক্ষের সমান্তরাল হবে। প্রিয় বন্ধুরা, আবার বলছি যে স্থির তাপমাত্রায় বিজ্ঞানী অ্যামাগার বলেছেন, বা আমরা এই সূত্র থেকে এটাই বোঝাই যে চাপকে যতই আমরা বৃদ্ধি করি, চাপ এবং আয়তন এর গুণফল সর্বদাই কি অক্ষের সমান্তরাল হবে? আদর্শ x অক্ষের সমান্তরাল হবে। কিন্তু যদি বাস্তব গ্যাস হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার বিচ্যুতি দেখা যাবে। অর্থাৎ যদি হালকা গ্যাসগুলো হয়, হালকা গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, এই হিলিয়াম গ্যাস বা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আদর্শ যে রেখা P অক্ষের সমান্তরাল, এই রেখা থেকে উপর দিকে চলে যাবে, অর্থাৎ বিচ্যুতি ঘটাবে। আর যদি ভারী গ্যাস হয়, কার্বন ডাই অক্সাইড বা অ্যামোনিয়া বা নাইট্রোজেন এরূপ গ্যাস যদি হয়, তাহলে প্রথমে আগে নিচের দিকে বিচ্যুতি ঘটবে, এরপরে চাপ বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে উপরের দিকে চলবে, উপরের দিকে উঠে যাবে, বিশেষ করে ভারী গ্যাসের ক্ষেত্রে। তাহলে ভারী গ্যাসের ক্ষেত্রে প্রথমে চাপ বৃদ্ধির সাথে সাথে তোমার কি হবে, নিচের দিকে আসবে, এরপরে ক্রমান্বয়ে উপরের দিকে রেখা উঠে যাবে। তাহলে দুই ধরনের বিচ্যুতি হয়। তাহলে বাস্তব গ্যাসের এই আদর্শ রেখা থেকে এই বিচ্যুতিটাকে আমরা বলি হলো তোমার এরূপ বাস্তব গ্যাসের পেষণ বা সংকোচনশীলতা গুণাঙ্ক। আবার আমি বলি যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ হতে যে বিচ্যুতি, সেই বিচ্যুতিকে আমরা বলবো হলো কি সংকোচনশীলতা বা পেষণ গুণাঙ্ক। অর্থাৎ এটা আমরা কোথায় থেকে পাবো, যে PV সমান এটা আদর্শ nRT, PV সমান nRT, অর্থাৎ PV সমান ZnRT। এই জেডটাকে আমরা বলছি হলো কি বিচ্যুতি, অর্থাৎ জেড সমান আমরা কি লিখতে পারি, PV ভাগ হলো nRT। অর্থাৎ পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক আমরা কি বলবো, PV বাই nRT। একে আমরা কি বলবো, পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক। অর্থাৎ বাস্তব গ্যাসের আয়তন এবং আদর্শ গ্যাসের আয়তনের অনুপাতটাই তোমার হলো কি পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক। যদি আদর্শ গ্যাস হয় সেই ক্ষেত্রে এই জেড বা সংকোচনশীলতা গুণাঙ্ক, জেড এর মান দেখো আমি এখানে দেখাচ্ছি, জেড সমান কত, 1। জেড সমান 1, অর্থাৎ সেই ক্ষেত্রে চাপ তোমার 0, এই রেখায় তোমার চাপ P এর মান সর্বনিম্ন, জেড এর মান 1। এইবার যদি বিচ্যুতি যদি উপর দিকে হয়
অর্থাৎ এই আদর্শ রেখা থেকে উপরের দিকে বিচ্যুতি হয়, এই বিচ্যুতিটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। সেই ক্ষেত্রে z ইজ গ্রেটার দেন 1। তাহলে দেখো আমি লিখি যে z সমান 1 হলে কি হবে? আদর্শ গ্যাস রেখা। z সমান 1 হলে আদর্শ গ্যাস রেখা, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার সূত্র হলো কি PV সমান nRT। এই রেখাটার যেটার মান 1, এখানে তোমার হলো কি চাপ P হলো নিম্ন, অর্থাৎ আমরা এটাকে শূন্য ধরতে পারি। এরপরে যদি z সংকোচনশীলতা গুণাঙ্ক, z এর বৈশিষ্ট্য আমরা বলছি z সমান না ইজ গ্রেটার দেন 1 হলে সেই ক্ষেত্রে তোমার যে বিচ্যুতি হবে আদর্শ রেখা থেকে, সেই বিচ্যুতিকে আমরা বলবো ধনাত্মক। সেই বিচ্যুতিটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। তাহলে z এর মান যখন z ইজ গ্রেটার দেন 1, সেই ক্ষেত্রে যে বিচ্যুতি সেটা হলো ধনাত্মক বিচ্যুতি। এই ক্ষেত্রে চাপ তোমার উচ্চ, এই ক্ষেত্রে তোমার চাপ উচ্চ চাপে z ইজ গ্রেটার দেন 1। এরপরে দেখো যদি z ইজ লেস দেন 1, অর্থাৎ পেষণ গুণাঙ্ক 1 এর কম হলে সেই ক্ষেত্রে যে বিচ্যুতি হবে আদর্শ গ্যাসের সেটাকে বলবো ঋণাত্মক বিচ্যুতি। তাহলে এই ক্ষেত্রে দেখো ঋণাত্মক বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি যে সেটা হলো কি, বিশেষ করে যে গ্যাসগুলোর আণবিক ভর বেশি, অর্থাৎ ভারী গ্যাসগুলো z ইজ লেস দেন 1 হয়, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক z এর মান 1 এর কম হলে সেটি ভারী গ্যাস। আস্তে আস্তে তোমার কি হবে যে নিচের দিকে চলে আসবে, এরপরে ক্রমান্বয়ে চাপ বাড়ার সাথে সাথে উপরের দিকে যাবে। আচ্ছা, এই তোমার হলো কি তোমার বিচ্যুতির হলো বৈশিষ্ট্য যে z এর মান 1 হলে আদর্শ রেখা, z ইজ গ্রেটার দেন যদি 1 হয় তাহলে আদর্শ রেখা থেকে বিচ্যুতি ঘটবে, সেই ক্ষেত্রে যে বিচ্যুতি হবে তাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। z ইজ লেস দেন যদি 1 হয় সেই ক্ষেত্রে যে বিচ্যুতি হবে তাকে আমরা কি বলবো? ঋণাত্মক বিচ্যুতি। তার মানে কি যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি আমরা এখানে দেখলাম, এবং অ্যামাগার যে বক্ররেখা সেটা আমরা এখানে দেখলাম। এখন দেখো যে আদর্শ গ্যাসগুলো কখন বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে? কেউ বলতে পারবা কখন বাস্তব গ্যাসের ন্যায় আচরণ করবে? আমার প্রশ্নটা, আদর্শ গ্যাস কখন বাস্তব গ্যাসের মতো আচরণ করবে? বাস্তব গ্যাস কখন আদর্শ, উল্টা বলেছিলাম, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? তাহলে শিক্ষার্থী বুঝতেই পারছো যে বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণের মতো তখনই বিরাজ করবে যদি আমরা এই ধনাত্মক বিচ্যুতি এই রেখাটাকে যদি আদর্শ রেখার সাথে মিলিয়ে দিতে চাই। আবার যেটা আমরা ঋণাত্মক বিচ্যুতি, সংকোচনশীলতা গুণাঙ্ক ঋণাত্মক বিচ্যুতি, এটাকেও যদি আমরা এই আদর্শ রেখার সাথে মিলিয়ে দিতে চাই, মিলিয়ে দিলেই তখনই তোমার বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তোমার এখানে মনে রাখতে হবে যে যেহেতু নিম্ন চাপে আমাদের এই রেখাটি হলো আদর্শ, অর্থাৎ PV সমান nRT, এই রেখাটি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। তাহলে আমাদেরকে কি করতে হবে যে এই রেখাকে
যদি আমরা এই যে হাইড্রোজেন বা হিলিয়াম এদেরকে যদি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় নিয়ে আসি, তাহলে এই রেখাগুলো মোটামুটি আদর্শ রেখার কাছে এইভাবে চলে আসবে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়। তো দেখা গেছে যে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস এর জন্য প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, প্রায় 700 ডিগ্রি অর্থাৎ 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি নিম্ন চাপে তোমার এই নাইট্রোজেন বাস্তব গ্যাস এই আদর্শ রেখার সাথে মিলিয়ে যায়। অর্থাৎ এই তাপমাত্রাকে আবার আমরা বলি বয়েলের তাপমাত্রা। বয়েলের তাপমাত্রা টিবি। অনেক সময় পরীক্ষায় থাকবে যে টিবি অর্থাৎ বয়েলের তাপমাত্রা কাকে বলে, অর্থাৎ যে তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণের মতো বিরাজ করে বা আদর্শ রেখার সাথে মিলিয়ে যায়, তাহলে সেই তাপমাত্রাকে আমরা বলবো বয়েলের তাপমাত্রা। নাইট্রোজেনের বয়েলের তাপমাত্রা কত? 700 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 700 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে এই নাইট্রোজেন আদর্শ রেখার সাথে মিলিয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমার এই ছিল তোমার টপিকস যে আদর্শ ও বাস্তব গ্যাস কাকে বলে, আদর্শ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য বা পার্থক্য উল্লেখ করো। এরপরে বাস্তব গ্যাস সমূহের বিচ্যুতি অর্থাৎ অ্যামাগার পরীক্ষা, এরূপ লেখচিত্র অঙ্কন করব, লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করব। অর্থাৎ বয়েলের সূত্রের সাথে অ্যামাগার পরীক্ষাটি বয়েলের সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, তাহলে আমরা এভাবে চিত্র দেব, লেখচিত্র দিয়ে ব্যাখ্যা করব। এরপরে বাস্তব গ্যাসের পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ক আমরা এটা দিয়ে প্রকাশ করব। পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতা গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? জেড দ্বারা। জেডের মান যদি 1 হয়, তাহলে সেটা হবে আদর্শ গ্যাস বা আদর্শ রেখা, যেটা চাপ পি অক্ষ তথা এক্স অক্ষের সমান্তরাল রেখা। এবার জেডের মান যদি is greater than 1 বা is less than 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে? যে বিচ্যুতি হবে, অর্থাৎ আদর্শ আচরণ হতে বিচ্যুতি হবে। এই বিচ্যুতিগুলো হলো কি? বাস্তব গ্যাসের ক্ষেত্রে। যদি z is greater than 1 হয়, তার মানে সেই ক্ষেত্রে যে বিচ্যুতি হবে সেটাকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। এই ক্ষেত্রে তোমার চাপ প্রায় উচ্চ থাকে। এরপরে z এর মান যদি is less than 1 হয়, তাহলে যে বিচ্যুতি সেটাকে বলবো ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি সম্পূর্ণ গ্যাস মূলত হালকা যে গ্যাসগুলো, বিশেষ করে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস। ঋণাত্মক বিচ্যুতি সম্পূর্ণ গ্যাসগুলো বিশেষ করে ভারী গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, তারপরে নাইট্রোজেন গ্যাস ইত্যাদি। আরো লক্ষণীয় যে যারা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদেরকে তরলীকরণ করা বেশ কঠিন, আর যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে তাদেরকে তরলীকরণ করা সোজা। এই কারণে কার্বন ডাই অক্সাইডকে সহজে আমরা তরলীকরণ করতে পারি এবং পানিতে দ্রবীভূত করে কার্বনিক অ্যাসিড তৈরি করতে পারি, যেটাতে আমরা ফান্টা, কোকা কোলা, পেপসি এগুলো তৈরি করতে পারি। অর্থাৎ ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী গ্যাসগুলোকে আমরা তরলীভূত করতে পারবো। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমি এর উপরে গাণিতিক সমস্যাগুলো এবং বিচ্যুতির কারণ যেটা, এটা বিশ্লেষণ করব এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করা দেখাবো। ধন্যবাদ সবাইকে।